বর্তমানে যে প্র্যাকটিস সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট। এপ্রিল মাসের অ্যাসিভার্সে কিন্তু এই প্র্যাকটিস সেটটা দিয়েছে। তো আমরা ইতিমধ্যে জেনারেল স্টাডিজ, ইংরেজি এবং অঙ্ক প্রশ্নের সমাধান করেছি। আজকে আমরা দেখব কিন্তু রিজনিংয়ের প্রশ্নের সমাধান। তো এখানে 60 দাগ পর্যন্ত কিন্তু অঙ্ক ছিল, আমরা জুম করে বড় করে দেখি 61 দাগ থেকে কিন্তু রিজনিং। তো আমরা আজকে রিজনিংয়ের এই ভিডিওটি দেখব। আবার বলে রাখি, এটা কিন্তু এপ্রিল মাসের অ্যাসিভার্স থেকে নেওয়া হয়েছে। এপ্রিল মাসের অ্যাসিভার্সে কিন্তু এই প্র্যাকটিস সেটটা আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখব। 61 দাগের প্রশ্ন দেখব। 61 দাগের রিজনিংটা কী আছে আমরা দেখব। তো এখানে 61 দাগের প্রশ্ন আছে, দেখুন, যদি কোনো সাংকেতিক ভাষায় টিচারকে লেখা হয় VGCEJGT, তাহলে চিলড্রেনকে কী লেখা হবে? তো দেখুন, এইটা খুবই সহজ। এখানে আপনি মনে করুন প্রথমে টি আছে আর এখানে ভি আছে প্রথম। তো দেখুন টি, এখানে ভি, তো টি আর ভির মাঝখানে কিন্তু একটা লেটার ভাগ, টির পরে ইউ তারপরে ভি। ঠিক এখানে সির পরে একটা লেটার বাদ দিয়ে পরের লেটারটা কী হবে? সির পরে ডি বাদ দেবেন, ই আনবেন। তো ই হবে প্রথমে। তো আপনি এখানে সির নিচে সোজাসুজি লিখে রাখলেন ই। এবার আপনার এখানে আসবে, এখানে আসছে ইর পরে এখানে জি। তো দেখুন ইর পরে এফের পরে জি, তার মানে একটা লেটার। ঠিক এখানে এইসের পরে আয়ের পরে জে, একটা লেটার। তাই ইর পরে জে হলো। এবার আপনি আসুন এই এর ক্ষেত্রে, এখানে আমার কিন্তু ছি হয়ে গেছে, এইস হয়ে গেছে। এবার আমি আয়তে যাব, তো আমার এখানে টি হয়ে গেছে, ই হয়ে গেছে। এবার এতে আসুন, এর সঙ্গে কি হবে? এর সঙ্গে সি হবে। তো এ বি সি, একটা লেটার, কিন্তু একটা লেটার পরে কিন্তু সি আসছে। ঠিক এমন এখানে আয়ের পরে একটা লেটার বাদ দেবো, আয়ের পরে যে বাদ দেবো, কে নিয়ে আসবো। তো কে, এখানে দেখুন সি আছে, সির পরে ডি বাদ দিয়ে এখানে ই আছে। সেম এখানেও আমরা যাব, আয় আমাদের হয়ে গিয়েছে। এবার এর পরে কি হবে? এর পরে এম বাদ দিই এন। সেমভাবে এইস, এখানে জে আছে, এইস আই জে। সেম এখানে ডির পরে ই বাদ দিই এফ। যে পর্যন্ত আমরা লিখ দিলাম সেই পর্যন্ত আমরা মিলিয়ে রাখবো অপশানগুলোতে আছে কিনা। ই জে, তারপরে আছে কে, ই জে কে, ই জি কে আছে, জে না কিন্তু, তাহলে এটা হবে না, বিদ্যাকটা হবে না। এটা তবু, এটা কিন্তু এখনও আছে। তারপরে এখানে দেখুন ই জি কে, তারপরে ই জে কে, তারপরে আছে এন। তো কের পরে এন আছে সবার, এখানেও এন আছে। তারপরে আছে এফ, তো এর ই আছে, তার মানে এটাও হবে না। এরও এফ আছে, এরও এফ আছে। এবার আমি এই দুটোর মধ্যে দেখব। তো এই দুটোর মধ্যে একটা শেষে আছে পি আর একটা আছে শেষে ও। আমি আর বেশি যাবো না। এবার এই শেষে এখানে আর আছে, আর এখানে টি আছে, তো আর এস টি, অর্থাৎ একটা লেটার বাদ দিই। ঠিক আমরা এনের পরে এন ও পি, তার মানে পিটা হবে। জাস্ট এটা হবে এর সঠিক উত্তর, ডিদ্দাক হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 62 দাগের এই প্রশ্নে। 62 দাগের প্রশ্ন আছে, দেখুন, নিচের শ্রেণীতে ভুল সংখ্যাটি নির্ণয় করুন। 12, 36, 17, 54, 27, 81। তো এখানে 12কে আপনি 3 দিয়ে গুণ করুন, দেখুন 3 12 36 আসছে। 17কে 3 দিয়ে গুণ করুন, তো হয়ে যাবে কিন্তু 51, কিন্তু আসে এখানে 54। এখানে দেখি 27কে 3 দিয়ে গুণ করুন, 81 হয়ে যাবে। তো এখানে 81 আছে। তো এখানে 36 আছে, এখানে 36 হবে, এখানে 36 আছে, এখানে 81 হবে, 81 আছে, কিন্তু এখানে কিন্তু 51 হবে, আছে 54। তার মানে এটা ভুল আছে। তো ভুল সংখ্যাটি নির্ণয় করুন। তো ভুল সংখ্যাটি অবশ্যই 54, এটা ভুল সংখ্যা, তো অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো 63 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 63 যে প্রশ্নটা আছে, দেখুন, সঠিক বিকল্প দ্বারা শ্রেণীটি সম্পূর্ণ করুন। এখানে আছে ব্রাজিল, রাশিয়া, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন, চীন, দক্ষিণ আফ্রিকা। তো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে এই অপশানে, এই জিজ্ঞাসা চিহ্ন অপশানে কী বসবে, এই অপশানের মধ্যে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে? তো আপনারা অবশ্যই এই কথাটার নাম শুনেছেন, অবশ্যই আপনারা এই কথাটার নাম শুনেছেন, BRICS, অর্থাৎ ব্রিক্সের নাম শুনেছেন অবশ্যই, আশা করি। তো এই G20 সম্মেলনের দেশ এগুলো, তো এইগুলোই মেন দেশ। তো BRICS, অর্থাৎ বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া অর্থাৎ ভারত। জিজ্ঞাসা চিহ্নের স্থানে কিন্তু ইন্ডিয়াটা দেয়নি। চি ফর চায়না, অর্থাৎ চীন, আর এস ফর সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। তো এখানে মিটে গেল, এখানে আইটা কিন্তু দেয়নি, এখানে ইন্ডিয়া যেটা ভারত হবে সেটা কিন্তু দেয়নি। তাই আমরা দেবো এখানে এর সঠিক উত্তর। এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে হবে ভারত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 64 এই প্রশ্নে। নিচের প্রশ্নে 4টি বিকল্প আছে, যাদের মধ্যে 3টি একইভাবে সম্পর্কিত এবং একটি আলাদা। শব্দটি নির্ণয় করুন। এখানে আছে বিভ্রান্তি, বিভ্রম, শনাক্ত, অলিক কিছুর ওপর বিশ্বাস। তো এখানে এই বিভ্রান্তি, বিভ্রম, অলিক কিছুর উপর বিশ্বাস, এগুলো সব একই, শুধু এই শনাক্তকরণ এটা কিন্তু শুধু আলাদা। তো এখানে বলছেন একটি আলাদা শব্দটি নির্ণয় করুন, এই শনাক্ত, সিদ্ধাক হবে সঠিক উত্তর। এটা কিন্তু আলাদা, আর এগুলো কিন্তু সব ভুল, বা এ দেখুন অলিক কিছুর উপর বিশ্বাস, মানে ভুল ত্রুটি যেগুলো সেইগুলো এখানে বোঝায়। কিন্তু শনাক্তকরণ এটা কিন্তু ফুল আলাদা, মানে আলাদা শব্দ। অতএব সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 65 দাগের প্রশ্ন দেখবো। তো 65 দাগের প্রশ্ন দেখার জন্য আমরা পেজটা একটু চেঞ্জ করবো। তো চলুন পেজ চেঞ্জ করে পরের পেজে চলে যাই। 65 দাগের প্রশ্ন কী আছে দেখি।
তো আমরা পেজ চেঞ্জ করে চলে এলাম পরের পেজে। 65 দাগের প্রশ্ন আছে, দেখুন বক্তব্যের উপর নির্ভর করে কোন ধারণার উপনীত হতে পারি তাই স্থির করো। বক্তব্য আছে দরিদ্রতা হলো সামাজিক ব্যাধির লক্ষণ এবং ফলাফল দুটোই। ধারণা কি আছে? 1 দাগে আছে দরিদ্রতা হলো এক ধরনের সামাজিক ব্যাধি, 2 দাগে আছে দরিদ্রতা সামাজিক ব্যাধির সাথে সম্পর্কিত। তো এখানে দেখুন, এখানে এই যে অপশান আছে শুধুমাত্র 1 সঠিক, অর্থাৎ দরিদ্রতা হলো এক ধরনের সামাজিক ব্যাধি। আর এবার বির অপশান আছে শুধুমাত্র 2 সঠিক, দরিদ্রতা সামাজিক ব্যাধির সাথে সম্পর্কিত। এটা তো অবশ্যই ঠিক, দরিদ্রতা সামাজিক ব্যাধির সাথে সম্পর্কিত। 1 এবং 2 দুটোই সঠিক, 1 এবং 2 দুটোই কিন্তু সঠিক নয়, কোনোটিই সঠিক নয়। তো দুটো তো সঠিক, এর মধ্যে কিন্তু এই 2 দাগটা হবে সঠিক, দরিদ্রতা সামাজিক ব্যাধির সাথে সম্পর্কিত, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, শুধুমাত্র 2 দাগ সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। 66 দাগের প্রশ্নটা আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে, সঠিক সম্পর্কযুক্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে আছে 16, 40, এখানে আছে 20, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো আপনি এখানে কি দেবেন? তো এখানে দেখুন, এই জায়গায় 16কে 5 দিয়ে গুণ করুন, 5 16 80 হয়, 80কে আপনি 2 দিয়ে ভাগ করুন, তাহলে হয়ে যাবে 40, সেই 40টা এখানে বসিয়েছে। এখানে 20কে আপনি 5 দিয়ে গুণ করুন, তাহলে হয়ে যাবে 100, 100কে আপনি 2 দিয়ে ভাগ করুন, তাহলে এখানে হয়ে যাবে 50। তো জিজ্ঞাসা চিহ্নের স্থানে 50 বসবে, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 67 দাগের এই প্রশ্নে। নিচের বিকল্পগুলি থেকে কোন অক্ষর সমষ্টি অন্যদের থেকে আলাদা নির্ণয় করুন। তো এর মধ্যে কোন অক্ষরের সমষ্টি অন্যদের থেকে আলাদা? তো এইখানে আপনারা এই ইংরেজিতে 26টা লেটার আছে, দেখবেন এখানে এই মানে আর এর মানটা কত, 26টা লেটারের মধ্যে কোন 26টা লেটার আছে, তো এখানে কত নম্বর লেটার কিন্তু এই আর, কত নম্বর লেটার জি, কত নম্বর লেটার টি, কত নম্বর লেটার এফ। তো আপনারা এটা এখানে আপনারা তৈরি করবেন বলতে আমরা যদি এরম করি এ বি সি ডি ই এফ, তারপরে জি এইচ 1 2 3 4 5 6 7 8, এইচের পরে আই দিলাম, এবারে জে, তারপরে কে, তারপরে এল, এম এন ও পি কিউ আর দিলাম, তারপরে এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। 1 2 3 4 5 6 7 8 9, 3 9 27, 27 থেকে এই একটা ঘর কিন্তু আমি বসাইনি, তাহলে 26টা আমার হয়ে গেল। এখন এই 26টা লেটারে এখানে আর এর মান কত? তো এই আছে 9, আর এই আর হচ্ছে 18 নম্বরের মাথায়। তো আমি এই জায়গাটায় যোগ করব 18, তারপরে যোগ জির মান কত? জির মান আছে 1, জির মান আছে কিন্তু 7-এর মাথায়, তো 7, জির মান 7, তারপরে প্লাস টির মান কত? তো 20, টির মান হয়ে যাবে 20, তারপরে যোগ এফের মান কত? তো এফের মান আছে কিন্তু 6। তো এখানে হচ্ছে কত? 18 আর 7 25, 25 আর 20 45 আর 6 51, 51। এবার আমরা এটা দেখব, এম এর মান কত? এম এর মান আছে কিন্তু 9 10 11 12 13, এম এর মান 13, যোগ এল এর মান কত? 9 10 11 12, এল এর মান 12, যোগ ওর মান কত? 9 9 18, 9 10 11 12 13 14 15, ওর মান 15, তারপরে যোগ কে, কের মান কত? 9 10 11। তো আমরা এবার যোগ করব। তো এখানে দেখুন 13 আর 12 হচ্ছে 25, 13 আর 12 25, 25 আর 15 40, 40 আর 11 51। এখানে আছে সির অপশান, এখানে জি আছে, জিটিইএস, জির মান কত? তো জির মান হবে এফ এর মান 6, জির মান 7, তো এখানে 7 দেব। তারপর এখানে আছে টি, টির মান কত হবে? টির মান হবে 9 9 18 আর 2 20। তারপরে দেখুন এখানে আপনার ইর মান কত? ইর মান হবে 5, তো 20 যোগ এখানে 5, তারপর যোগ এসের মান কত হবে? 19। তো এখানে যদি আপনি যোগ করেন তাহলে কত হবে? 19 আর 5 24 আর 20 44 আর 7 51। তো দেখুন এই তিনটিই আছে 51, কিন্তু এইটার বেলায় কি হয় দেখি, এখানে আছে ভি, তো ভির মান আছে এই যে, তো 9 9 18 19 20 21 22, ভির মান 22। তারপরে যোগ ডির মান কত? ডির মান 4, তারপরে যোগ জেডের মান কত? জেডের মান আছে হচ্ছে আপনার 26, তো আপনার এখানে 26 দেবো, সির মান কত? 3। তো এখানে আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 22 আর 26 26 26 52 আর 3 55। তো দেখুন এখানে সব এ বি সি সব কিন্তু 51 আছে, কিন্তু এটার বেলায় 55 আছে, অর্থাৎ এখানে বলেছে যে নিচের বিকল্পগুলির থেকে কোন অক্ষর সমষ্টিটি অন্যদের থেকে আলাদা। তো এখানে ডিদ্দাগ হবে সঠিক উত্তর, অন্যদের থেকে আলাদা। আমরা চলে যাবো 68 দাগের প্রশ্নে। তো আমরা এবার দেখবো 68 দাগের এই প্রশ্নটি। তো 68 দাগের প্রশ্নটা কত সুন্দর একটি প্রশ্ন, দেখুন প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আলাদা সম্পর্কযুক্ত সংখ্যা নির্ণয় করুন। তো এখানে দেখুন আমি 115 আর 11 যোগ করব, এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো যোগ করলে হয়ে যায় 126,
126 হচ্ছে, তাহলে এটা আমরা যোগ করে রেখে দিলাম। এখন এই দুটো যোগ করব, 90 আর 10 100। তো এইটা সমান সমান লিখতে পারি 10-এর হোল স্কোয়ার। এখানে দেখুন 9 আর 72 এটা যোগ করব, করলে কত হচ্ছে 81। তো এইটা সমান সমান লিখতে পারি 9-এর হোল স্কোয়ার। দেখুন 9-এর হোল স্কোয়ার 81 হচ্ছে, 10-এর হোল স্কোয়ার 100 হচ্ছে। এখানে দেখুন 42 আর 102 কত হচ্ছে 144। তো এটা হচ্ছে 12-এর হোল স্কোয়ার। দেখুন 12-এর হোল স্কোয়ার 144 হচ্ছে। তো 9-এর হোল স্কোয়ার 81 হচ্ছে, 10-এর হোল স্কোয়ার 100 হচ্ছে, 12-এর হোল স্কোয়ার 144 হচ্ছে। এই দুটো যখন যোগ করছি, কিন্তু এই দুটো যোগ করলে হচ্ছে 126, কিন্তু এখানে যদি 121 হতো তাহলে আপনার 11-এর হোল স্কোয়ার হতো। তো এখানে বলেছে বিকল্পগুলির মধ্যে আলাদা সম্পর্কযুক্ত সংখ্যা নির্ণয় করো। তো অবশ্যই আলাদা সংখ্যা এটা হবে, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 69 দাগের এই প্রশ্নে। প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো এই প্রশ্নটা আছে দেখুন, কাগজের টুকরো এক্সকে ভাঁজ করে বিকল্পের মধ্য থেকে কোনটির মতো দেখতে হবে। চিত্রটা দেওয়া আছে, এবার আমরা একটু জুম করে ছোট করে দেখি। এখন এইখানে যেগুলো আছে এই উত্তর চিত্র দেওয়া আছে, তো এর মধ্যে এটা ভাঁজ করে, এই কাগজটাকে যদি ভাঁজ করা, এক্স কাগজটাকে যদি ভাঁজ করা হয় বিকল্পের মধ্যে কোনটির মধ্যে দেখতে হবে। তো এখানে যদি এটা ভাঁজ করা হয় শুধুমাত্র 1 হবে, শুধুমাত্র 1। এই 1 2 3 4 চারটি ছবি দেওয়া আছে, তাই শুধুমাত্র 1 হবে, শুধুমাত্র 1 এবং 3 হবে, শুধুমাত্র 1 3 4 হবে, আর শুধুমাত্র 1 2 3 4 হবে। তো এখানে সঠিক উত্তর হবে শুধুমাত্র 1-এর দাগটা হবে। তো এখানে সঠিক উত্তর হবে এই শুধুমাত্র এর দাগটা হবে, শুধুমাত্র একটা, শুধুমাত্র 1-এর দাগটা হবে, অর্থাৎ এই চিত্রটাই হবে, আর বাকিগুলো হবে না। তো 69 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা চলে যাব 70 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। তো আমরা একটু জুম করে বড় করে নেব। 70 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, একটি কাজ এ 6 দিনে এবং বি 12 দিনে করতে পারে। যদি তারা একসঙ্গে কাজটি শেষ করে তাহলে এ কত অংশ কাজ করবে। তো এরা যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে কাজটা শেষ করতে কতদিন লাগবে। তো এখানে হয়ে যাবে 6 গুণ 12 আর 6 গুণ 12 আর 6 যোগ 12 18। তো এখানে 3 6 18, আর এই 3 আর এই 12 কাটলে 4। তো এ কাজ করবে কত অংশ, এ কাজ করবে কত অংশ, তাহলে সেক্ষেত্রে হবে 4, আর এ আছে 6 দিন, তো 4/6, অর্থাৎ এখানে 2 দিনও 4 আর 3 দিনও 6, অর্থাৎ 2-এর 3 অংশ কাজ করবে। এখানে আপনার দ্বিধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 71 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে নিচের প্রদত্ত কোন বিকল্পটি পরপর বসে এবং প্রদত্ত অক্ষর শ্রেণীটি সম্পূর্ণ করবে। তো দেখুন এখানে আমরা এই এরকম রিজনিং থাকলে আমরা কীভাবে সমাধান করব। আগে আমরা কি করব, এই যে ফাঁকা ঘরসহ যে সংখ্যাগুলো গুনে নেব, যে কটি লেটার আছে এখানে ফাঁকা ঘরসহ লেটারগুলো গুনে নেব প্রথমে। তো ডি এটা 1 2, তারপরে 3 4 5 6 7 8 9 10 11 12। তো আপনাকে হয় 4টি করে ভাগ করতে হবে, নইলে 3টি করে ভাগ করতে হবে, তাহলে 12টা আপনার হয়ে যাবে, মিলে যাবে। আপনি কী করবেন, আপনি এখানে 3টি করে ভাগ করুন, এই পর্যন্ত একটা ভাগ করুন, এই পর্যন্ত একটা ভাগ করুন, তারপরে এই পর্যন্ত একটা ভাগ করুন, তারপরে এই পর্যন্ত একটা ভাগ করুন। দেখুন তাহলে 4টে লেটার আপনি এখানে বসাতে পারবেন। তো এখানে কী হবে, তাহলে এর সঠিক উত্তর কীভাবে মানে বার করবেন এইভাবে, তবে সঠিক উত্তর কী হবে। তো আপনি প্রথমে এখানে একটা ই বসান, তাহলে আপনার কী হলো এখানে DEF। তারপরে আবার আপনি এখানে কী করবেন, ডির পরে ই আছে, তারপরে আপনি এখানে একটা ই বসান, এখানে একটা এফ বসান, DEF হলো DEEF। তারপরে দেখুন প্রথমে একটা ই, তারপরে দুটো ই হলো ডির পরে, তারপরে দেখুন ডির পরে 3টি ই, এবার একটা এখানে এফ বসান। তাহলে দেখুন এইখানে আপনার কি বসলো, ডির পরে একটা সিঙ্গেল ই বসলো, তারপর এফ আসলো, তারপর ডির পরে দুটো ই বসলো, তারপর একটা এফ আসলো, তারপরে দেখুন ডির পরে 3টি ই বসলো, তারপর একটা এফ আসলো। এইভাবে আপনার সমাধান হয়ে গেল। তো 4টি লেটার আপনার বসানো গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 72 দাগের প্রশ্নে। তো প্রশ্নটা আমরা একটু সরিয়ে দেখবো, বাম দিকে সরিয়ে নেবো, নিয়ে এবার দেখি ডান দিকে কী প্রশ্ন আছে। এখানে প্রশ্ন আছে দেখুন, 72 দাগের একটা প্রশ্ন আছে, প্রদত্ত শ্রেণীতে কতগুলি এমন বিজোড় সংখ্যা আছে যেগুলো 3 অথবা 5 দ্বারা বিভাজ্য এবং ঠিক তার পরের সংখ্যাটি বিজোড় সংখ্যা এবং তার পরের সংখ্যাটি জোড় সংখ্যা। তো এখানে আপনার দুটো সংখ্যা আছে যেগুলি 3 অথবা 5 দ্বারা বিভাজ্য, ঠিক তার পরের সংখ্যাটি বিজোড় সংখ্যা এবং তার পরের সংখ্যাটি জোড় সংখ্যা। তো এখানে দুটি সংখ্যা আছে। আমরা চলে যাবো 73 দাগের এই প্রশ্নে। প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 73 দাগের প্রশ্ন আছে দেখুন, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানগুলির সঠিক সংখ্যা ও অক্ষর দ্বারা পূর্ণ করো। অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আপনার কোন সংখ্যাটি বসবে, নিচের এই অপশানগুলোর মধ্যে কোন সংখ্যাটি এখানে বসবে সেটা আপনাকে চিহ্নিত করতে হবে। তো দেখুন আমরা কি করব, আমরা এই যে
এখানে আছে 16, 16টাকে আমরা মেলাবো। কীভাবে মেলাবো দেখুন, এই 5 আর এই 11 যোগ করুন, তার 5 আর 11 কত হয় 16, 16 আর 4 20, আর এই 3 আর এই 1, 3 আর 1 4, তো আপনি এই 20 থেকে 4 বিয়োগ করুন, তাহলে হয়ে যাবে 16। তার মানে আপনি কিন্তু এইটা বিয়োগ করছেন, আর এই 3টি কিন্তু যোগ করছেন, এই 3টি কিন্তু যোগ করছেন, এই গোল 3টি যোগ করছেন, আর এইটা কিন্তু বিয়োগ করছেন। এইটা যোগ করে এই গোল 3টি যোগ করে, প্রথমে গোল 3টি যোগ করছেন, তারপরে এইটা যোগ করে ওই গোল 3টি যোগ করার থেকে বিয়োগ করছেন। অর্থাৎ এইখানে আমি এই 14, এই 9 আর এই 9 যোগ করব। যোগ করলে কত হচ্ছে 14 আর 9 23, 23 আর 9 32। এইখান থেকে বিয়োগ করব কত, এই যে 6 আর এই 8, 14 হবে, 14 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে হয়ে যাচ্ছে 18। তো দেখুন এখানে হয়ে যাচ্ছে 18। সেমভাবে আমরা 12 আর এই 12 আর এই 3 যোগ করব। তো 12 12 24 আর 3 হয়ে যাবে 27। এবার আমরা কী করবো, এই 6 আর 7 যোগ করব, 6 আর 7 13। তো যোগ করব 6 আর 7 13 হলো, 13টা আমরা 27 থেকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে, তো এখানে হয়ে যাবে 14। অর্থাৎ এর সঠিক উত্তর হবে 14। এই জায়গাটায় 14 বসবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে। তো এখানে দেখুন বিদ্যাক হবে সঠিক উত্তর 14। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। এখন 74 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, পি কিউ আর এস হলো 4টি লোক। পি বয়সে বড়, পি বয়সে সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে গরিব নয়। আর সবচেয়ে ধনী কিন্তু বয়সে সবচেয়ে বড় নয়। কিউ এস এর থেকে বয়সে বড় কিন্তু পি এবং আর এর থেকে বয়সে বড় নয়। পি কিউ থেকে ধনী কিন্তু এস এর থেকে নয়। এই 4 জনকে যথাক্রমে তাদের বয়স এবং টাকার অর্ধক্রম অনুযায়ী সাজালে কি হবে? খুব সুন্দর একটি রিজনিং আছে। তো এখানে বলছে 4 জনকে যথাক্রমে তাদের বয়স ও টাকার অর্ধক্রম অনুযায়ী সাজালে কি হবে? তাহলে আমরা এক সাইডে লিখবো বয়স, আর এক সাইডে লিখবো টাকা, অর্থাৎ ধনীর দিকটা লিখবো টাকা। এখন বয়স বলেছে কি অর্ধক্রমে সাজাতে বলেছে। টাকার অর্ধক্রম অনুযায়ী কীভাবে সাজানো যাবে? বড় থেকে আমরা ছোটোই আসবো। তো এখানে বলেছে পি বয়সের সবচেয়ে বড়, তো পি আমরা উপরে দেবো। পি বয়সে সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে গরিব নয়। সবচেয়ে গরিব নয়, তার টাকার দিক থেকে আমরা এক জায়গায় লিখে রাখছি, এখানে পি এরকম জায়গায় লিখে রাখছি। এবার এর আগেও হতে পারে, পরেও কিছু হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু যেহেতু বলেছে সবচেয়ে গরিব নয়, তাহলে এর ওপরে কোনো ধনী মানুষ টানুষ আছে। এবার বলেছে এখানে দেখুন বলছে আর সবচেয়ে ধনী কিন্তু বয়সে সবচেয়ে বড় নয়। আর সবচেয়ে ধনী কিন্তু সবচেয়ে বড় নয়। তাহলে অবশ্যই আর সবচেয়ে বড় মানে আর সবার টপে থাকবে টাকার দিক থেকে, কিন্তু সবচেয়ে বড় নয়। তাহলে আর এরকম জায়গায় হবে, হয় এর নিচে কেউ থাকবে, ওপরে কেউ থাকতে পারে। এবার এখানে বলছে দেখুন কিউ এস এর থেকে বয়সে বড়, কিউ এস এর থেকে বয়সে বড় কিন্তু কিউ এস এর থেকে বয়সে বড়, কিউ এস এর থেকে বয়সে বড়, এখানে লিখলাম কিউটা এস এর থেকে বয়সে বড়, তা কিউটা এই জায়গায় লিখলাম, যেহেতু এস ছোটো তাহলে এসটা এখানে লিখবো। কিউ আবার এখানেও লেখা যায় কিনা সেটা পরে দেখছি। বলছে কিউ এস এর থেকে বয়সে বড় নয়, এস এর থেকে বয়সে বড় নয়। এখানে বলছে কিউ এস এর থেকে বয়সে বড়, এখানে কিউ এস এর থেকে বয়সে বড় হয়ে গেল, কিন্তু পি এবং আর এর থেকে বয়সে বড় নয়, পি এবং আর এর থেকে বয়সে বড় নয়, অর্থাৎ কিউ ছোট, পি আর এর তুলনায় ছোট। ঠিক আছে, এখানে আমার মিলে গেছে। এবার বলছে পি কিউ এর থেকে ধনী, পি কিউ এর থেকে ধনী, তাহলে পি যদি এরকম যা থাকে কিউ তাহলে নিচে থাকবে, কিউ এর থেকে ধনী কিন্তু এস এর থেকে নয়, কিন্তু এস এর থেকে নয়, অর্থাৎ এসটা আপনার এই জায়গাটায় বসবে, এস এরকম জায়গায় এস বসবে, এস এর থেকে নয়। কিউ এর থেকে ধনী পি, তার মানে এই পোর্শনটা আপনার এরকম হবে, এই জায়গাটায় হবে আর, এই জায়গাটায় হবে এস, এই জায়গায় হবে পি, আর এই জায়গায় হবে কিউ। পি কিউ এর থেকে ধনী, এই পি আছে কিউ এর থেকে ধনী, কিন্তু এস এর থেকে নয়, এই এস এর থেকে নয়, এস কিন্তু পি এর উপরে আছে। এই 4 জনকে যতক্ষণ তাদের বয়স এবং টাকার অর্ধক্রম অনুযায়ী সাজালে কীভাবে সাজানো যাবে? তো দেখুন প্রথমে পি, তারপরে আর, তারপর কিউ, তারপরে এস বয়স অনুযায়ী। পি আর কিউ এস অর্থাৎ বিদ্যাগ আছে, আর এস পি কিউ, আর এস পি কিউ অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, আর এস পি কিউ। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো এবার 76 দাগের এই প্রশ্নে। 76 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রদত্ত শব্দগুলি অর্থ পূর্ণক্রম অনুসারে সাজাও এবং নিচের বিষয়গুলির মধ্যে কোনটিতে সঠিক ক্রম আছে তা নির্ণয় করুন। ফুসফুস, নাসারন্ধ্র, শ্বাসনালী, রক্ত। তো এরা কিভাবে সাজানো যায় সেটা আপনাকে লিখতে হবে। তো এখানে প্রথমে নাসারন্ধ্র অর্থাৎ 2 চলে আসবে, নাসারন্ধ্র থেকে শ্বাসনালী 3 চলে আসবে, শ্বাসনালী থেকে রক্ত যায় না, শ্বাসনালী থেকে ফুসফুসে যাবে,
একে চলে আসবে, তারপরে ফুসফুসের কাজ হবে রক্তের সঞ্চালন করা, মানে অক্সিজেনটা রক্তে প্রবেশ করানো, অর্থাৎ এখানে 4 হয়ে যাবে 2 3 1 4, 2 3 1 4, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের যে প্রশ্ন আছে 77 থেকে 79 নির্দেশ দেওয়া আছে। প্রদত্ত তথ্যগুলির পরে নিচের প্রশ্নগুলোর 8 জন বন্ধু নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 8 জন বন্ধু ABCDEFGH একটি বৃত্তের চারিদিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তো এখানে আমরা যদি বৃত্তটা আঁকি, আমরা একটু এটা উপরের দিকে তুলব। তো আমরা যদি এই জায়গাটায় বৃত্তটা আঁকি, তাহলে ABCDEFGH কজন? 8 জন বন্ধু। তো 1 2 3 4 5 6 7 8। এখন এখানে বলেছে এর বাম দিকে তৃতীয় স্থানে ডি আছে। যদি আমি এই জায়গাটা দেই, এর বাম দিকে তৃতীয় স্থানে, তো যদি এই জায়গায় বাম দিকে তৃতীয় স্থানে ডি আছে, এই জায়গাটায় ডি আছে। এর ডান দিকে আছে, আছে এর ডান দিকে, আছে এর ডান দিকে। ডি এর বাম দিকে তৃতীয় স্থানে আছে বি, ডি এর বাম দিকে তৃতীয় স্থানে আছে বি, 1 2, এই জায়গাটাই হবে বি। বি এর ডান দিকে তৃতীয় স্থানে হবে জি, এখানে আছে জি। বি এর ঠিক পাশে আছে সি, তো এই জায়গাটায় বসাবো, তাহলে এইচ এর বাম দিকে তৃতীয় স্থানে হবে সি, এই জায়গাটাই হবে সি। তাহলে বাকি থাকছে কে? বাকি থাকছে কিন্তু ABCDEF থাকছে, তাহলে এফটা বসবে এখানে, এফটা এখানে বসবে। এবারে 77 দাগের প্রশ্ন আছে, দেখুন প্রদত্ত তথ্য অনুযায়ী নিচের বিকল্পগুলির মধ্যে 3টি একইভাবে সম্পর্কযুক্ত এবং একটি আলাদা আলাদা বিকল্পটি নির্ণয় করুন। তো সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, এখানে বলছে ডিসি। তো এখানে 77 দাগের এখানে দেখুন, আমরা যদি এইচ ধরি, তো দেখুন এইচ পাশাপাশি ইএফ ও পাশাপাশি বিসি, দেখুন বিসিও পাশাপাশি। তো আমরা ডিসিটাকে পাশাপাশি পাচ্ছি না, মাঝখানে একজন থাকছে, তাহলে এখানে এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 78 দাগের প্রশ্ন আছে, দেখুন 78 দাগের প্রশ্ন আছে জি এর দুপাশে কারা আছে? CAFDCDE। তা দেখবেন ওই পাশে, আপনি ছবিতে দেখবেন জি এর দুপাশে আছে কিন্তু ডিসি, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। 79 দাগের প্রশ্ন আছে এর ডান দিকে তৃতীয় স্থানে কে আছে? তো এর ডান দিকে তৃতীয় স্থানে আছে কিন্তু সি, আপনি দেখবেন ওই পাশে এর ডান দিকে তৃতীয় স্থানে আছে সি। এবার আমরা চলে যাবো 80 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে প্রদত্ত চিত্রে কতগুলি সামন্তরিক আছে নির্ণয় করুন। এই সামুদ্রিকে আপনার এখানে 90টা সামুদ্রিক আছে, এই চিত্রের সামুদ্রিক আছে 90টা। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখবো কি আছে। 81 থেকে 82 পর্যন্ত নির্দেশ দেওয়া আছে, নিচের প্রতিটি প্রশ্ন একটি করে প্রশ্ন ও 2টি করে বক্তব্য আছে। বক্তব্যগুলো থেকে প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব কিনা নির্ণয় করুন। তো এখানে বক্তব্য যেটা দেওয়া আছে সেটা দেখুন, নিচের প্রতিটি প্রশ্নে একটি করে প্রশ্ন এবং 2টি করে বক্তব্য আছে। বক্তব্যগুলো থেকে প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব কিনা নির্ণয় করুন। আচ্ছা, উত্তর দেওয়া আছে যদি বক্তব্য একে দেওয়া তথ্য উত্তর দেওয়ার জন্য যথেষ্ট হয় কিন্তু 2 এ উত্তর দেওয়া যথেষ্ট নয়। যদি বক্তব্য 2 এর উত্তর দেওয়া যদি বক্তব্য 2 এ দেওয়া তথ্য উত্তর দেওয়ার জন্য যথেষ্ট হয় কিন্তু বক্তব্য 1 এ উত্তর দেওয়ার তথ্য যথেষ্ট নয়। সি আছে যদি বক্তব্য 1 একা অথবা বক্তব্য 2 একা যথেষ্ট হয় উত্তর দেওয়ার জন্য। যদি বক্তব্য 1 এবং বক্তব্য 2 এ দেওয়া তথ্য একত্রে যথেষ্ট নয় উত্তর দেওয়ার জন্য। তো এখানে আমার উত্তর দেওয়া হয়ে এখানে আসে। এবার আমরা 81 দাগের প্রশ্নটা দেখব। অপশানগুলোর মধ্যে দেওয়া আছে 81 দাগের প্রশ্ন আছে, দেখুন প্রশ্ন আছে নবীন ও স্বপনের মধ্যে কার টাইপ করার গতি বেশি? বক্তব্য আছে তাদের মধ্যে টাইপ করার গতি পার্থক্য 10 শব্দ পার মিনিট আর স্বপনের টাইপ করার গতি 80 শব্দ পার মিনিট। তো এখানে 81 দাগের সঠিক উত্তর কি হবে? ডি দাগ হবে এর সঠিক উত্তর। এই যে ডি আছে, এই ডিটা হবে সঠিক উত্তর যদি বক্তব্য 1 এবং বক্তব্য 2 দেওয়া তথ্য একত্রে যথেষ্ট নয় উত্তর দেওয়ার জন্য। যেটা দেওয়া আছে, যে প্রশ্নটা দেওয়া আছে তার জন্য কিন্তু 1 এবং 2 এর বক্তব্য যে দেওয়া আছে তাই একত্রে যথেষ্ট নয় উত্তর দেওয়ার জন্য। ডি দাগ হবে সঠিক উত্তর। এবার আমরা দেখব পরের প্রশ্নটা কি আছে। 82 দাগের প্রশ্ন আছে, দেখুন 82 দাগের এই প্রশ্নটা আছে ডি এর ভাই বি, কে এর বোন ডি, এম এর ভাই কে, এম পি এর কে হয়? বক্তব্য 1 বি এর মা পি আর 2 পি এর স্বামী এইচ। এখন আমরা কি করব, এই অপশানে চলে যাব। এই অপশান থেকে আমরা দেখব এটার সঠিক উত্তর কি দিতে পারি। তো ওখানে যে 1 এবং 2 এর বক্তব্য আছে ওটা কিন্তু যথেষ্ট নয় ওই উত্তরটা করার জন্য, অর্থাৎ এখানেও কিন্তু ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। 1 এবং 2 উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে। এবার 83 দাগের প্রশ্ন দেখব। 83 দাগের প্রশ্ন আছে, দেখুন ছবিতে কোন অংশ দ্বারা টাইপিস্ট
যারা সরকারি কর্মচারী কিন্তু স্নাতক নয় বোঝাচ্ছে, নির্ণয় করুন। তো দেখুন এখানে টাইপিস্ট আছে এই গোলের মধ্যে যারা, তারা সবাই টাইপিস্ট, কিন্তু এখানে বলছে স্নাতক নয়, তো স্নাতক নয় এই গোলের মধ্যে স্নাতক, তো স্নাতক আছে কে, BEHF, আবার টাইপিস্ট আছে কে AEHG। এখন জি কিন্তু আবার কি, জি কিন্তু আবার হচ্ছে সরকারি কর্মচারী, জি কিন্তু স্নাতক নয়। এখানে 83 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ জি হবে কিন্তু এখানে জি হচ্ছে সরকারি কর্মচারী কিন্তু স্নাতক নয়, ইনি কিন্তু টাইপিস্ট, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 84 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে নিচের প্রশ্নে কিছু সমীকরণ সমাধান করে দেওয়া আছে নির্দিষ্ট পদ্ধতি অনুসারে, সেই পদ্ধতি অনুসরণ করে অসমাধানিত সমীকরণটির মান নির্ণয় করুন। তো এইটা সমান সমান নয়, এটা সমান সমান নয়, তাহলে এটা সমান সমান কত হবে? তো দেখুন এখানে হচ্ছে এই 5 আর 6 যোগ করুন, তাহলে হচ্ছে 11, 11 থেকে এই 2 মাঝখানে 2টা বিয়োগ করুন, তাহলে হয়ে যাচ্ছে 9, তাই এখানে 9 বসছে। সেমভাবে 8 আর 4 যোগ করুন, তার যোগ করলে হয়ে যাচ্ছে 12, তো 12 থেকে আপনি 3 বিয়োগ করুন, তাহলে হয়ে যাচ্ছে 9। তাহলে এখানে আপনি 7 আর 6 যোগ করুন 13, তার থেকে এই মাঝখানে একটা বিয়োগ করুন, তাহলে হয়ে যাচ্ছে 12। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 12, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে আমরা দেখব 85 দাগের এই প্রশ্নটি। 85 দাগের প্রশ্ন আছে সত্যের জন্মদিন 15ই আগস্ট এবং মিনার জন্মদিন 25শে জুন। যদি মিনার জন্মদিন বুধবার হয় তাহলে ওই একই বছরে সত্যের জন্মদিন কী বার হবে? তো এইটা 25শে জুন যদি বুধবার হয়, তো দেখুন জুনের পরে জুলাইয়ের পরে আগস্ট, তো এখানে কিন্তু 30 দিনে হয় জুন, জুলাইও 31, আগস্টও 31, তো 30 দিনে হয় জুন। এখন এখানে বলছে 25শে জুন আছে কী বার? 25শে জুন আছে কিন্তু বুধবার, তাহলে 25শে জুন যদি বুধবার হয়, 25শে জুন বুধবার, তাহলে 26শে জুন হবে বৃহস্পতিবার, 27শে জুন হবে কিন্তু শুক্রবার, ভালো করে বুঝবেন, 28শে জুন হবে শনিবার, 29শে জুন রবিবার, 30শে জুন সোমবার। এবারে পরের 1 তারিখ পড়ছে কিন্তু মঙ্গলবারে, সেটা আসছে কী বার? জুলাই মাসে, জুলাই মাসে 1 তারিখ। তো সেই ক্ষেত্রে সোমবারে পরে মঙ্গলবার কিন্তু আপনার জুলাই পড়ছে, তো মঙ্গলবার যদি জুলাই পড়ে, মঙ্গলবার জুলাই, ভালো করে বুঝবেন, মঙ্গলবার পড়ছে জুলাই, তাহলে জুলাই কিন্তু 31 দিনের শেষ, তাহলে আমার যদি মঙ্গলবার 8 আর তারপরের মঙ্গলবার 15, তারপরের মঙ্গলবার 22, তারপরের মঙ্গলবার কিন্তু 29, তো 29 হচ্ছে মঙ্গলবার পড়ছে 29, বুধবার সেই ক্ষেত্রে পড়ছে কিন্তু বুধবার পড়ছে 30, বুধ আর বৃহস্পতিবার পড়ছে কিন্তু বৃহস্পতিবার পড়ছে 31। তো এখানে কিন্তু জুলাই মাস শেষ হচ্ছে 31 তারিখ বৃহস্পতিবার, তাহলে AUGST আগস্ট কিন্তু আপনার শুরু হচ্ছে 1 তারিখ পড়ছে কী বার? শুক্রবার, বৃহস্পতিবারে কিন্তু জুলাই শেষ হয়ে যাচ্ছে, 1 তারিখ পড়ছে শুক্রবার, ঠিক 15ই আগস্ট তাহলে কী বার পড়বে? তা শুক্র 8 আর পরের শুক্র কিন্তু 15, অর্থাৎ এই আগস্টের শুক্রবারে যদি 15ই আগস্ট শুক্রবার যদি জন্মদিন হয় সত্যের, তাহলে কিন্তু ওই দিন পড়বে শুক্রবার, অর্থাৎ শুক্রবারে মাস পড়লে 15 দিন মাথায় কিন্তু শুক্রবারই আসে, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হয়। রিজনিংয়ের এই অঙ্কগুলো কিন্তু যথেষ্ট টাফ থাকে, কিছুই টাফ থাকে না যদি আপনি প্র্যাকটিস করেন। তাই বারবার বলছি আপনারা প্র্যাকটিস করুন, আপনার অঙ্ক নিমেষে সহজে সমাধান হবে এবং রিজনিংও আপনার সহজে সমাধান হবে। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু আগামী ভিডিওতে কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসন্ধান থেকে কিন্তু কর্মসংস্কৃতি থেকে কিন্তু প্রশ্নগুলোর সমাধান করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।